প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন 10ম পর্ব। ক্যাপ্টেন জলিলকে শাসানো হয়। সীমিত গোলাবারুদ ও অস্ত্র নিয়ে মোকাবেলা করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ক্যাপ্টেন জলিল এবং অন্যান্য অধিনায়কদের। প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদের প্রয়োজনীয়তা দেখা দেয়। এপ্রিলের শেষ সপ্তাহে ক্যাপ্টেন জলিল কোন সোর্সের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় বিএসএফের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। তাদের মাধ্যমে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স তাকে কিছু হাতিয়ার ও গোলাবারুদ দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো বরিশাল নিয়ে যাবার সময় পথিমধ্যে খান সেনাদের এক আচমকা অ্যাম্বুশ আক্রান্ত হয়ে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরে আসেন। প্রবাসী সরকার এবং কর্নেল উসমানী তার এই ধরনের উদ্যোগে ক্ষেপে ওঠেন। বিশেষ করে কর্নেল উসমানী তার প্রতি ভীষণভাবে রাগান্বিত হন এবং তাকে কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত নেন। কিন্তু অন্যান্য কমান্ডাররা এবং আমি ও নূর কোনো রকমে কর্নেল উসমানীকে বোঝাতে সক্ষম হই যুদ্ধের সেই প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন জলিলের মতো একজন বীর এবং জনপ্রিয় কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ঠিক হবে না। এতে মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশার সৃষ্টি হবে। আমাদের সবার আকুতি এবং অনুরোধে কর্নেল উসমানী তার সিদ্ধান্ত পরিবর্তন করেন, কিন্তু ক্যাপ্টেন জলিলকে ওই ধরনের উদ্যোগ ও গাফিলতির জন্য হুঁশিয়ার করে তাকে শাসিয়েছিলেন কড়াভাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রবাসী বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের একাংশ ওই সিদ্ধান্ত পরিবর্তনে নাখুশ হয়েছিলেন। আমি সালাম জানাই ওই সমস্ত যুবকদের চেতনা এবং দেশপ্রেমকে, যারা মুক্তিযোদ্ধা হিসেবে জাতির মেরুদণ্ড হয়ে উঠেছিলেন। ইতিমধ্যে ঝড়ের বেগে আমাদের কাজ এগিয়ে চলছে। কৃষ্ণনগর থেকে বকিশুর সমস্ত সেক্টর আমি জটিকা সফর করে বেড়াচ্ছি। আমার মূল দায়িত্ব যুব শিবির ও শরণার্থী শিবির থেকে গেরিলাদের রিক্রুট করে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সাথে সাথে সেক্টর ট্রপসদের প্রশিক্ষণ ও অপারেশনে সাব সেক্টর কমান্ডারদের সাহায্য করা। এরই ফাঁকে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পুনর্গঠিত করার কাজ ও ক্যাপ্টেন হাফিজকে সাহায্য করেছিলাম যতটুকু সম্ভব। রাত দিন পরিশ্রম করে জুনের মধ্যেই প্রায় 1010 গেরিলা রিক্রুট করে ফেলেছিলাম। তাদের থেকে 200 থেকে 500 জনের একটি ব্যাচ বিহারের চাকুলিয়া ট্রেনিং ক্যাম্পে 4 থেকে 6 সপ্তাহের ট্রেনিংয়ে পাঠানো হচ্ছিল। এরই সাথে যুব শিবির এবং সাব সেক্টরগুলিতেও আমরা কয়েকটি ট্রেনিং ক্যাম্প প্রতিষ্ঠিত করেছিলাম। সেক্টরের নিয়মিত বাহিনীর অভিজ্ঞ সৈনিকরা গেরিলাদের হালকা অস্ত্র, গ্রেনেড, ডেমোলিশন, রেড, অ্যাম্বুশ, আনআর্মড কম্ব্যাট, ম্যাচ রিডিং, আব্রান এবং অঙ্গল ওয়ারফেয়ার, অ্যাবস্ট্যাকলস প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন। লাইভ ফায়ারিংয়ের বন্দোবস্তও করা হয়েছিল টেম্পোরারি রেঞ্জ তৈরি করে। একই সাথে চলছিল মোটিভেশন ক্লাস। এখানে রিক্রুটিংয়ের কাজে নিয়োজিত থাকাকালে একটি অভিজ্ঞতার কথা উল্লেখ না করে পারছি না। যুদ্ধকালে প্রায় 1 লাখের মতো মুক্তিযোদ্ধার ট্রেনিং নেয়, কিন্তু এর মধ্যে শতকরা 1 ভাগও শরণার্থী শিবিরের লোক ছিল না। শরণার্থী শিবিরের আশ্রয় গ্রহণকারী বেশিরভাগ লোকই ছিলেন হিন্দু। তাদের মধ্যে খুব কম লোকের মাঝে ট্রেনিং গ্রহণ করে শত্রুর মোকাবেলা করার জন্য যুদ্ধে যাওয়ার আগ্রহ দেখা যেত। বাংলাদেশ থেকে পালিয়ে শরণার্থী শিবিরে যারা আশ্রয় নিয়েছিল, তারা পরিবারের সব সদস্য নিয়েই সেখানে থাকত। জীবন বাঁচানোর জন্য দুবেলা দুমুঠো আহারের নিশ্চয়তা শিবিরে তাদের ছিল। বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা করার মতো তাদের খুব বেশি কেউই ছিল না। শিবিরে তাদের জীবনের নিরাপত্তাও ছিল। তাদেরকে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে। কিভাবে করছে এই নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যথা ছিল না। মনে মনে হয়তোবা তারা চাইতো কষ্টের কাজটুকু অন্য কেউ করুক, তারা একদিন ধীরে সুস্থে ফিরতে পারলেই হয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অনেকেরই আবার পশ্চিমবঙ্গে আত্মীয় স্বজন বিভিন্ন শহরে গ্রামে পার্টিশনের সময় এসে স্থায়ী বসতি স্থাপন করেছিল। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার চাপ এড়াতে বয়স্করা যুবকদের বর্ডার থেকে দূরে তাদের আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দিত। ওরা সেখানে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পেশা গ্রহণ করে জীবন চালাত। শরণার্থীদের মধ্যে এবং নিছক প্রাণের বয়ে যারা ত্যাগ করেছিল, তাদের মধ্যে সুবিধাবাদী মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। যুদ্ধে তাদের বিশেষ কোনো অবদান ছিল না, কিছু থাকলে তা ছিল পরিস্থিতি সাপেক্ষে, স্বেচ্ছা প্রণোদিত হয়ে নয়। অনেক ক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোতে খুঁজেও সমর্থ লোক পেতাম না, পাওয়া যেত শুধু বুড়ো মানুষ, শিশু ও মহিলাদের।
এরই বিপরীত অবস্থা ছিল যুব শিবিরগুলিতে। হাজার হাজার তরুণ, যুবক, ছাত্রছাত্রী, সমাজের অন্যান্য পেশাজীবী, সমর্থ ছেলেদের ভিড়ে প্রতিটি যুব শিবিরেই ভরে থাকত সবসময়। বাসস্থানের সংকুলানের অভাবে অনেককে ফিরিয়ে দিতে বাধ্য হয়। তারা তাদের আত্মীয় পরিজনদের বাংলাদেশে ফেলে রেখে ছুটে আসত সমস্ত ঝুঁকি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ট্রেনিং অংশগ্রহণ করে হাতিয়ার নিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা অতি কষ্টকর পরিবেশে যুব শিবিরে দিনের পর দিন আদা পেটা খেয়ে না খেয়ে, অনেক ক্ষেত্রে অভুক্ত থেকেও উদ্গ্রীব হয়ে অপেক্ষা করত কবে তাদের রিক্রুট করে ট্রেনিংয়ে পাঠানো হবে। শত কষ্টেও তাদের মনোবল ভেঙে পড়তে দেখিনি। প্রত্যেকের মধ্যে দেখেছি প্রতিশোধের স্পৃহা এবং দেশকে স্বাধীন করার অঙ্গীকার। আজ একটি কথা স্পষ্ট করে স্বীকার করছি, শরণার্থী শিবিরে পালিয়ে আশ্রয় গ্রহণ করে যারা নিরাপদ জীবনযাপন করেছিল, তাদের তুলনায় হাজার রকমের ভয়ভীতি, অজানা আশঙ্কা ও সমূহ বিপদের মোকাবেলা করে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যারা দেশেই থেকে গিয়েছিল, স্বাধীনতার জন্য তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদানের মূল্য কোনো অংশে কম নয়। তাদের আত্মত্যাগের স্পৃহা, আবেগ এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয় দেখে আমার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্রই দাবিয়ে রাখতে পারবে না। দেশ একদিন স্বাধীন হবে। আল্লাহ কখনোই তাদের এই ধরনের নিঃস্বার্থ ত্যাগ ব্যর্থ হতে দেবেন না। জনগণ, বিশেষ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় মুক্তি সংগ্রামে যোগদানের নজির বিশ্বে খুব কম জাতির স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে খুঁজে পাওয়া যায়। গণচীন, সোভিয়েত ইউনিয়ন, ইন্দো চায়না, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব ইউরোপ এই ধরনের গর্বের দাবি করতে পারে না। এই সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে বৃহত্তর কোনো সংঘর্ষের সুযোগ কিংবা যুদ্ধকালীন এবং সামরিক প্রস্তুতির পর। এই সত্য খণ্ডাবার কোনো সুযোগ নেই, অন্য কেউ নয়, শুধুমাত্র তারাই ইতিহাস সৃষ্টি করেছে। যদি কোনো গোষ্ঠী, পার্টি এককভাবে নিজেদের স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে মনে করে, তবে সেটা হবে সত্যের বরখেলাপ এবং এক অমার্জনীয় ধৃষ্টতা। সার্বিকভাবে স্বাধীনতার কৃতিত্ব দেশের জনগণের এবং বিশেষভাবে নিঃস্বার্থ ত্যাগী মুক্তিযোদ্ধাদের। বিনা মেঘে বজ্রপাত। কর্নেল উসমানী পদত্যাগ করলেন। এই গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক অধিনায়কদের মহাসম্মেলনের প্রাক্কালে। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ক্যাপ্টেন জলিলের ফোর্ট উইলিয়ামের পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার্সের কর্মকর্তাদের সাথে গোপন যোগাযোগ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠল। ভারতীয় সরকার শুধুমাত্র প্রবাসী সরকার এবং মুক্তিবাহিনীর সদর দপ্তরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক গতিধারাকে নিয়ন্ত্রণ করেছিল তা নয়, তারা ক্ষমতাধর কমান্ডারদের সাথেও সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিল। অত্যন্ত চতুরতার সাথে তারা তাজউদ্দিনের প্রবাসী সরকারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে তাকেও দুর্বল করে চাপের মুখে রাখছিল, যাতে তিনি তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বাধ্য হন। অপরদিকে মুজিবনগর সরকার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জনাব উসমানীর মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি করে কর্নেল উসমানীর ক্ষমতা সীমিত করে রাখা হচ্ছিল একইভাবে। কর্নেল উসমানীকে সাইড ট্র্যাক করে প্রবাসী সরকার ও ভারতীয় কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপে কর্নেল উসমানী অতি যুক্তিসঙ্গত কারণেই ভীষণভাবে অপমানিত বোধ করছিলেন। তার বক্তব্য ছিল পরিষ্কার, ভারত বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের বক্তব্য অনুযায়ী মানবিক কারণে সাহায্য দিতে সম্মত হয়েছে, সেটার জন্য বাঙালি জাতি কৃতজ্ঞ। কিন্তু স্বাধীনতা সংগ্রামটা পূর্ব বাংলার 8 কোটি বাঙালির নিজস্ব সংগ্রাম। এই সংগ্রাম তাদেরই সংগঠিত করতে হবে। যে কোনো ত্যাগের বিনিময়েই তাদেরকে অর্জন করতে হবে জাতীয় স্বাধীনতা। সংগ্রামের নেতৃত্ব ও সব দায় দায়িত্ব থাকতে হবে মুক্তি ফৌজ কমান্ড ও প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে। জনাব উসমানী নীতির এই প্রশ্নে কখনোই আপোষ করেননি। এই বিষয় নিয়ে তৎকালীন প্রবাসী সরকারের নেতৃত্বের সাথে অনেক বিতর্ক হয়েছে তার, কিন্তু তার এই নীতির প্রতি সমর্থন দেননি আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব ও গণপরিষদ সদস্যরা। ইতিমধ্যে 8ই জুলাই কলকাতায় সেক্টর কমান্ডারদের সম্মেলন ডাকা হয় কর্নেল উসমানীর নির্দেশে। কিন্তু সম্মেলনের কয়েকদিন আগে হঠাৎ করে একদিন ঘটল এক ঘটনা। ক্যাবিনেট মিটিংয়ে কর্নেল উসমানী প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়ে বললেন, ভারতের গোয়েন্দা ও সেনাবাহিনীর কর্তৃপক্ষ যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে একতরফা সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রম চালাতে থাকেন, তবে শুধুমাত্র শিখণ্ডী কমান্ডার ইন চিফ হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনার দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নেব। তিনি মিটিংয়ে জনাব তাজউদ্দিন আহমেদকে প্রশ্ন করেন,
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটা কাদের সংগ্রাম? এটা যদি ভারতের সংগ্রাম হয়ে থাকে তবে আমরা সবাই কি তাদের হাতে ক্রীনায়ক হয়ে ইসলামাবাদ থেকে দিল্লিতে তথাকথিত স্বাধীন বাংলাদেশের রাজধানী হস্তান্তরের প্রচেষ্টায় লিপ্ত রয়েছি? এই বক্তব্যের পর তিনি একটি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে সকলকে স্তম্ভিত করে সভাকক্ষ ত্যাগ করেন। কথাটা মুহূর্তের মধ্যে সমস্ত থিয়েটার রোড হেডকোয়ার্টার্সে ছড়িয়ে পড়ল। আমরা ইয়াং অফিসার যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের মাঝে ভীষণ উত্তেজনার সৃষ্টি হলো। আমাদের হাবভাব দেখে কয়েক মিনিটের মধ্যে থিয়েটার রুট ছেড়ে সংসদ সদস্যদের দল মন্ত্রীবর্গ সবাই কেটে পড়লেন। আমরা সোজা প্রধানমন্ত্রীকে গিয়ে অনুরোধ জানালাম, যে করেই হোক কর্নেল উসমানীকে আপনার আশ্বাস দিতে হবে যাতে তাকে বাইপাস করে ভারতীয় কোনো কিছু না করে। আপনি যদি এই আশ্বাস তাকে দিতে পারেন তবে আমরা তাকে তার পদত্যাগপত্র ফিরে নিতে অনুরোধ জানাবো এবং যে করেই হোক তাকে রাজি করাবো। এটা যদি আপনি করতে ব্যর্থ হন তবে দুদিন পর সেক্টর কমান্ডারদের যে মিটিং এখানে হবে তার পরিণতি কী হবে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। আপনাকে শুধু এতটুকুই বলছি, আমাদের মুক্তিবাহিনীর একজন সৈনিক বেঁচে থাকতে কর্নেল উসমানীর গায়ে এতটুকু আঁচড় কেউ দিতে পারবে না। আমরা কেউ তার এতটুকু অসম্মান বরদাস্ত করব না। তাছাড়া তার বক্তব্যে যুক্তি রয়েছে। আগে আপনি বলেছেন বিএলএফ বা মুজিব বাহিনী গঠনের ব্যাপারে আপনি কিছুই জানতেন না। এই খবর আপনি জানতে পেরে নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার অ্যাডভাইজারদের সাথে এর প্রতিবিধান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের সিদ্ধান্ত নেহায়াত অপারগ হয়ে মেনে নিতে বাধ্য হয়েছেন। আপনাদের এই ধরনের অপারগতার সুযোগে তারা তাদের নীল নকশার জাল বিস্তার করে চলেছে। তাদের জালে আটকে পড়ে থাকা নির্জীব বাংলাদেশ আমাদের কাম্য নয়। পরনির্ভরশীল পঙ্গু বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বাঙালি রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে না বাংলাদেশের পথে প্রান্তরে। আমরা তথা আপামর জনসাধারণ বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। পৃথিবীর অন্যান্য জাতি যদি 12 বছর, 15 বছর, 20 বছর রক্তক্ষরণের ত্যাগ স্বীকার করে নিজেদের শক্তির বলে তাদের দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা অর্জন করতে পারে, তবে আমরাই বা পারবো না কেন আমাদের নিজ শক্তিতে স্বাধীনতার সূর্যকে হানাদার বাহিনীর কবল থেকে ছিনিয়ে নিতে? পৃথিবীর অনেক জাতি তাদের মুক্তি সংগ্রামে মিত্র দেশের সহযোগিতা গ্রহণ করেছে সংগ্রামকালে, কিন্তু তাই বলে তারা নিজেদের সত্তাকে তো বিকিয়ে দেয়নি। আপনি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব হচ্ছে সব কিছু দেখে বুঝে শুনে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দৃঢ়তার সাথে সমস্যার মোকাবেলা করে এগিয়ে যাওয়া। আপনি যদি সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে চলেন তবে আপনি আপনার যাত্রাপথে নিঃসঙ্গ হবেন না। আমরা সবাই থাকব আপনার সাথে। প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনে বললেন তিনি কিছু একটা করবেন। কর্নেল উসমানীকে পেসিফাই করার দায়িত্ব নিয়ে বেরিয়ে এলাম আমরা। বাইরে এসে শুনলাম গুজব ছড়িয়ে পড়েছে তাজউদ্দিন এবং প্রবাসী সরকারের সাথে কর্নেল উসমানীর মতানৈক্য ঘটায় তিনি নাকি কমান্ডার ইন চিফ হিসাবে হুকুম দিয়েছেন সমস্ত আওয়ামী লীগ সরকারকে অ্যারেস্ট করতে। প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই নাকি অ্যারেস্ট করা হয়েছে, বাকিরা পালিয়ে প্রাণে বেঁচেছেন। গুজবটা শুনে হাসবো কি কাঁদবো ভেবে পেলাম না। ভাবলাম গুজবটা ছড়িয়ে আওয়ামী লীগরা তাদের দুর্বলতাটাকেই প্রকাশ করে দিলেন তাদের অজান্তে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।